तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। सर्वेभ्यो नमः। विद्याजी ईश्वर स्तुति मंत्र पाठ करुन। विश्वानि देवतवितुर्दुरितानि परातुवा यत् भद्रं तन्नातुवा। ধন্যবাদ। আপনাদের ভিডিও অন করে নেবেন। যাদের খুব অসুবিধা আছে তারা বাদে কয়েকজন আমাকে মেসেজ করেছিলেন যে দাদা আমাদের অসুবিধা রয়েছে, ঠিক সেই কজন বাদে সকলে ভিডিও অন করে নেবেন। আসুন, আজকে আমাদের গীতা প্রশিক্ষণ যে শিবির চলছে তার দ্বিতীয় কক্ষাতে আমরা রয়েছি। তো দ্বিতীয় কক্ষাতে আজকে আমাদের যে কক্ষা শুরু হবে সেই শুরুতে আমি পেজগুলোকে ঠিক করে নিই। ঠিক আছে। তো আমি আপনাদের যে ঘরের কাজ বা বাড়ির কাজ বা হোমওয়ার্ক যেটা বলেছিলাম, আপনারা দেখেছেন, মানে গতকাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো দেখানো হয়েছে, সেগুলোর উপরে আর কি একটু পড়ে নিতে বলেছিলাম আপনাদেরকে, সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করে নিতে বলেছিলাম। এটাই আপনাদের ছিল হোমওয়ার্ক। তো আমি আপনাদের কাছে একটু আসবো। তো আসলে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব যে আমি একটু মানে জানতে চাইছি আপনারা কতটা বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই জন্যে যিনি বুঝতে পারেননি, মনে করুন আমি কোনো কিছু জিজ্ঞাসা করলাম, আপনি সেটা বুঝতে পারছেন না, কিংবা ওটা আপনি ঠিকভাবে পড়েননি, তো তাহলে আপনি বলে দেবেন যে আমি পড়েনি। কোনো লজ্জার কোনো বিষয় নেই। আমি চাইবো যে প্রত্যেক দিনের যে হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্কটা আপনারা ঠিকঠাক যদি করেন, তাহলে কিন্তু যে আপনারা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের কিন্তু সার্থকতা পাবেন। তো আমি আপনাদের কাছে আসবো, আপনারা একটু আমাকে জানাবেন। আচ্ছা, এটা ধরতে পারেন আমি আপনাদেরকে এখন প্রশ্ন করব। গতকালকের যে পাঠ হয়েছে সেই পাঠের উপরে আমি প্রশ্ন করব আপনাদের। হ্যাঁ, বিদ্যাজি আপনি বলুন, অনুষ্টুপ ছন্দ চিনব কিভাবে? অনুষ্টুপ ছন্দ হতে গেলে সেই শ্লোকের মধ্যে কি কি জিনিস থাকবে যেটা দেখে আমরা চিনতে পারবো এটা অনুষ্টুপ ছন্দ? অনুষ্টুপ ছন্দ চিনতে হলে চরণ সংখ্যা 4টি, পদ 2টি থাকবে, আর চরণ সংখ্যা 4টি হবে। প্রতিটি বর্ণ 4টি চরণে মোট 32টি বর্ণ থাকবে। আচ্ছা, আর হচ্ছে প্রত্যেক চরণের পঞ্চম বর্ণ আই, মানে হচ্ছে হ্রস্ব স্বর, এবং ষষ্ঠ বর্ণ দীর্ঘ স্বর হিসেবে দেখা যাবে। আর হচ্ছে প্রথম এবং তৃতীয় চরণের সপ্তম বর্ণ দীর্ঘ এস দিয়ে চিহ্নিত করা হবে, এবং দ্বিতীয় এবং চতুর্থ চরণের সপ্তম বর্ণ আই দিয়ে অর্থাৎ হ্রস্ব স্বর হিসেবে চিহ্নিত করা হবে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ইন্দ্রজি আপনার মাইক অন করে নিন। আপনি বলুন, ত্রিষ্টুপ ছন্দকে আমরা চিনব কি করে? একটা শ্লোক দেখে আমরা কি করে বুঝবো এটা ত্রিষ্টুপ ছন্দ? এর মধ্যে কি লক্ষণ থাকবে? ত্রিষ্টুপ ছন্দ যেখানে 11টি বর্ণ থাকবে এবং 4টি চরণ থাকবে, 4টি চরণে টোটাল 44টি বর্ণ থাকবে। আর ছন্দের নিয়মে যেরকম রস্বস্বর হয়, যেরকম দীর্ঘস্বর হয়, আগের দিন আমরা বলে দিয়েছিলেন, সেইভাবেই হবে। আর পদ 2টি থাকবে। আচ্ছা, আরেকটু গুছিয়ে বলতে হবে যে দুটো পদ থাকবে, দুটো পদে
4টে চরণ থাকবে, এক একটা পদে 2টো করে চরণ থাকলো। এবার এক একটি চরণে 11টি করে বর্ণ থাকবে, তো 4টি চরণ মিলে 44টি বর্ণ। আপনি ঠিকই বলেছেন, গুছিয়ে বলার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবার আচ্ছা রনিজি মাইক অন করে নিন। নমস্তে। ওম নমস্তে। হ্যাঁ, আপনি বলবেন যে সাধারণ হর্ষ এবং দীর্ঘ পড়েছিলেন, আর ছন্দের হর্ষ এবং দীর্ঘ পড়েছিলেন। তো দীর্ঘতে আমরা সাধারণের তুলনায় সাধারণের যে দীর্ঘ চিহ্ন পেয়েছি, যে সাধারণের যে কোনগুলো দীর্ঘ রয়েছে তার থেকে বাড়তি ছন্দে গিয়ে কোনগুলো দীর্ঘ উচ্চারণ করতে হবে। আপনার আওয়াজ আসছে না, মাইক অফ হয়ে গেছে রনিজি। যদি অনুসার বিষয়গুলো খণ্ডক থাকে, আরেকটু জোরে বলুন রনিজি, আরেকটু জোরে বলুন। অনুসার হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ খণ্ডক বা হলন্তগুলি থাকে, তারপর সেই বর্ণটা হবে দীর্ঘোচ্চারণ এবং যুক্ত বর্ণের প্রথম অক্ষরটা যুক্ত বর্ণের আগের বর্ণটি দীর্ঘোচ্চারণ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা অসিত ভট্টাচার্যজি, আপনার মাইকটা একটু অন করে নিন। হ্যাঁ হ্যাঁ, অনুষ্টুপ ছন্দে ষষ্ঠ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম যে বর্ণ থাকবে সেই বর্ণের নিয়ম কি, সেই বর্ণের লঘুগুরুর নিয়মটা কি রয়েছে? অনুষ্টুপ ছন্দে হ্যাঁ আপনার প্রথম আর তৃতীয় যে সপ্তমটা সেটা দীর্ঘ স্বর, আর তৃতীয় আর চতুর্থ চরণে সপ্তমটা লঘু। আচ্ছা, আর পঞ্চম সবগুলোরই লঘু, সবগুলো হ্রস্ব হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আচ্ছা সাবিত্রীজি। হ্যাঁ নমস্তে জি। হ্যাঁ আপনি বলুন যে এই দুটো হ্রস্ব না দীর্ঘ? এই দুটো দীর্ঘ, দীর্ঘ। ধন্যবাদ। দীপ্তি রানীজি। মাইক অন করে নিন। দীপ্তি রানীজি, আপনার মাইকটা অন করে নিন। আচ্ছা, ঈশিতা গাঙ্গুলিজি মাইক অন করুন। নমস্তে। আচ্ছা আপনি বলুন, যদি কয়ের উপরে চন্দ্রবিন্দু থাকে তো তাহলে সেটা হ্রস্ব উচ্চারণ হবে না দীর্ঘ উচ্চারণ হবে? ঠিক আছে, ধন্যবাদ। মালঞ্চ মুকুল মাইতিজি। নমস্তে জি। আপনি বলুন, মনে করুন প অনুস্বর থাকলো, পং, এটা হর্ষ হবে না দীর্ঘ হবে ছন্দের নিয়মে যদি যাই? দীর্ঘ হবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা মানব রায়।
নমস্তে গুরুজি। নমস্তে জি, আপনি বলুন অনুষ্টুপ ছন্দের লক্ষণ বলুন। গুরুজি আমি তো কালকে ক্লাস জয়েন করি নাই, অসুবিধা ছিল। ঠিক আছে, তাহলে গতকালের যে ক্লাস হয়েছিল তার ভিডিওটা দেওয়া আছে ইউটিউবে, তার লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপে, ওটাকে একবার ভালো করে দেখে নেব, ঠিক আছে? পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাজীব জি, রাজীব জি, আচ্ছা, সমীর মল্লিক জি, হ্যাঁ নমস্তে জি। নমস্তে জি, অনুষ্টুপ ছন্দের লক্ষণ বলুন। আরেকবার বলুন। অনুষ্টুপ ছন্দ মানে কোনো শ্লোককে দেখলে যেটা অনুষ্টুপ ছন্দের শ্লোক আছে, তো এটা আমরা বুঝবো কি করে, তার মধ্যে কি কি গুণ থাকা দরকার? অনুষ্টুপ ছন্দের হচ্ছে দুটো পদ থাকবে, হ্যাঁ, ওর চরণ থাকবে 4টি, এক একটি চরণে 8টি করে শব্দ থাকবে, বর্ণ মোট থাকবে। হচ্ছে বর্ণ থাকবে, মোট হচ্ছে 32টি বর্ণ। আচ্ছা, প্রত্যেক চরণের পঞ্চম বর্ণ হর্ষ এবং দীর্ঘ এবং ষষ্ঠ বর্ণ দীর্ঘ হবে। প্রথম ও দ্বিতীয় চরণের সপ্তম বর্ণ দীর্ঘ এবং দ্বিতীয় ও চতুর্থ চরণের সপ্তম বর্ণ হর্ষ হবে। দারুণ দারুণ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য জি, सुकांत भट्टाचार्य जी, শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্তে জি, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, বাকি সবার মাইক কিন্তু অফ করে রাখবেন। হ্যাঁ, সবার অফ রয়েছে। আপনার কোনো হেডফোনে, আপনি কোনো হেডফোন ব্যবহার করছেন কি সুকান্ত জি? আমি না, পাশে কোনো আওয়াজ হচ্ছে? পাশে কীর্তন চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন। বিরাট নয়েজ হচ্ছে, আমি নিজেই শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনাকে কি জিজ্ঞাসা করবো নাকি কবিতাজি শোনা যাচ্ছে না। বলছি আপনাকে কি তাহলে জিজ্ঞাসা করব, প্রশ্নটা করব, আপনি শুনতে পাবেন কিংবা বলতে পারবেন আপনি? আমি না করলেও হবে, আমি শুনতে অসুবিধা হচ্ছে খুবই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, রাজীব জি মাইক অন করে নিন, সুকান্ত জি মাইক অফ করে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ধন্যবাদ রাজীব জি। হ্যাঁ নমস্তে জি। নমস্তে জি, আপনি বলুন ত্রিষ্টুপ ছন্দের লক্ষণ কি আছে? আচ্ছা বলছি, ত্রিষ্টুপ ছন্দের হচ্ছে দুটি পদ্মে। হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন তারপরে। আচ্ছা, ত্রিষ্টুপ ছন্দের দুটি পদ, 4টি চরণ থাকবে। আচ্ছা আচ্ছা, একটি চরণে 11টি বর্ণ, হ্যাঁ ঠিক 4টি আছে। চরণে মোট 44 বর্ণ। হ্যাঁ, আর ওই ছন্দ নিয়মে হ্রস্ব এবং দীর্ঘ চিহ্নিত হবে। বাহ, অনেক ধন্যবাদ। আপনাদের সকলেই একেবারে সঠিক উত্তর দিয়েছেন, মানে সকলেই পরিশ্রম করছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা সকলের উদ্দেশ্যে এখানে দেখুন হাততালি চিহ্ন আছে, তো সেই হাততালি চিহ্ন একবার আপনারা ক্লিক করে দিন। সকলে পরিশ্রম করছেন, খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে এই দেখুন। ধন্যবাদ আপনাদেরকে। চলুন এবার চলুন আমরা পরবর্তী বিষয় আমরা এবার জানার চেষ্টা করব। চলুন। তো আপনারা খুব পরিশ্রম করেছেন, কিন্তু
একটা কথা মনে রাখবেন, কালকে যে সূত্রগুলো আপনারা শিখেছেন সেটাকে আপনাদের মাথায় একেবারে গেঁথে ফেলবেন, যে অনুষ্টুপ ছন্দ ত্রিষ্টুপ ছন্দ হতে গেলে তার মধ্যে এই গুণ থাকতে হবে, এই বিষয়। আর হ্রস্ব এবং দীর্ঘ চিহ্ন কোথায় বসবে এটা এটা পুরো মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু সারা জীবনের জন্য কাজে লেগে যাবে। আচ্ছা, এইবার দেখুন, ইন্দ্রজি মাইক অন করে বলুন স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হুম। তো আমাদের কাছে যে আমরা যে বর্ণগুলো দেখতে পাই, ব্যঞ্জন বর্ণতে গিয়ে ব্যঞ্জন বর্ণে এই যে দুটো ভাগ করা হয়েছে দেখুন, এখানে কিছু বর্ণ নেই, কিছু বর্ণ এর মধ্যে নেই, কিন্তু বেশিরভাগ বর্ণ এই দুটো লাইনের মধ্যে আছে দেখুন। এই যে বর্ণ, যতগুলো বর্ণ এখানে উপস্থিত রয়েছে, এই বর্ণগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। অল্প প্রাণ এবং মহাপ্রাণ নাম দেওয়া হয়েছে। তো এটা আমাদের জানা দরকার শ্লোক উচ্চারণ করতে গেলে। তো অল্প প্রাণ মহাপ্রাণ কি? তো অল্প প্রাণে যেমন দেখুন দেখুন ক লেখা আছে, মহাপ্রাণে কি খ লেখা আছে। তো অল্প প্রাণ আর মহাপ্রাণ কেন বলা হয়েছে? তো এই যে আমাদের প্রাণ মানে হচ্ছে বায়ু, তো সেই বায়ু কম প্রয়োজন হয় আর বেশি প্রয়োজন হয়, মানে অল্প প্রাণে কম প্রয়োজন হয়, মহাপ্রাণে বেশি প্রয়োজন হয়। তো দেখুন, আমরা ক যখন উচ্চারণ করি ক, আর খ উচ্চারণ করলে খ। তো আপনারা মুখের সামনে যদি এইভাবে হাতটা রাখেন, দাঁড়ান আমি, হ্যাঁ, মুখের সামনে যদি হাত রাখেন, রেখে ক বলুন, আপনাদের হাতে দেখবেন হাওয়া লাগবে না। ক, আপনাদের হাতে হাওয়া আসবেই না। খ বলে দেখুন আপনাদের হাতে একটা হাওয়ার ধাক্কা লাগবে। তো ক, খ। এবার গ বলে দেখুন হাওয়া আসছে না, ঘ বলে দেখুন আসবে, গ, ঘ, চ, ছ। তো ঠিক এইভাবে দেখুন, হাতটা মুখের সামনে রেখে অল্প প্রাণগুলো বলুন আর মহাপ্রাণগুলো বলতে থাকুন। দেখুন, অল্প প্রাণগুলোতে আপনার হাওয়া বাইরে আসছে না, মহাপ্রাণগুলোতে আসছে। অর্থাৎ মহাপ্রাণে আপনার বায়ুর মানে বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে, আর অল্প প্রাণে কম প্রয়োজন হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে মেনটেন করতে হবে। যে যেমন যেমন কোনো একটা কিছু যদি পড়ে যায়, তো আমরা বলি কি ধড়াস করে পড়ে গেছে, ধড়াস। এই যে ধড়াস বললাম, তো এই যে ধ মানে একটা ধয়ে, ধড়াস, ধড়াম, এই একটা জোর দিয়ে বলছি আমরা। তো এই জোর দিয়ে যেখানে আমরা বলছি সেখানে বেশি বায়ুর প্রয়োজন হচ্ছে, বেশি বায়ুর প্রয়োজনের কারণে এটাকে মহাপ্রাণ বলা হয়েছে। তো এই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের যেন বেশি বায়ুর প্রয়োগ থাকে, আর অল্প প্রাণের যে বর্ণগুলো রয়েছে সেখানে যেন কম বায়ুর প্রয়োগ থাকে। যেমন আমরা যেন এইভাবে না বলি ক, গ, চ, এভাবে যেন না বলি, কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে দেখুন খ, ঘ, এভাবে বলতে পারছি। তো এইটাকে মেনটেন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ভাষার ব্যাপার রয়েছে, যেমন আমরা বাংলা ভাষী, কিন্তু দেখুন 10 কিলোমিটার করে করে পার হয়ে যান, দেখবেন বাংলা ভাষাতেই আমাদের উচ্চারণে কত পার্থক্য রয়েছে। যে এই জেলার মানুষের সঙ্গে ওই জেলার মানুষের ভাষার পার্থক্য আছে, একই শব্দ বলছি কিন্তু ওদের টানটা আলাদা, আমাদের টানটা আলাদা। এইসবগুলোর কারণ কি? এই ধরনের এই বায়ুর কারণে হয়। মানে কতটা আমরা কিভাবে কোন জায়গা থেকে উচ্চারণ করছি, মুখের সেই জায়গাটা খুব গুরুত্ব দেয় এখানে। তো আমাদের সংস্কৃত উচ্চারণ করতে গেলে আমাদের মূল জিনিসগুলো জানা দরকার। তো যেটা যে বর্ণের যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে উচ্চারণ করতে হবে। তো এখানে যেটা অল্প প্রাণ সেটা অল্প প্রাণ উচ্চারণ করতে হবে, যেটা মহাপ্রাণ সেটা মহাপ্রাণ উচ্চারণ করতে হবে। তো আমরা অনেক সময় দেখি কি হয়, যে ধ আছে কিন্তু আমরা দ উচ্চারণ করে দিয়েছি। যেমন ধৃষ্ট, কিন্তু অনেকে দেখবেন ধৃষ্ট বলতে গিয়ে দৃষ্ট বলে দিয়েছে। তো এইগুলো হচ্ছে মুখে সেটিং সকলের হয় না, সব অক্ষর সব বর্ণ সকলের মুখে সেটিং থাকে না, সেটিং করে নিতে হয়। তো আমাদেরকে এই অল্প প্রাণ আর মহাপ্রাণের যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের পুরো সেটিংটাকে কিন্তু করে নিতে হবে। তো দেখুন, ক, এই যে ক, খ, গ, ঘ, আর উয়া, এই উয়া, ইয়া, ন মানে মূর্ধা ন, এবং দন্ত ন, আর ম, এই যে পাঁচটা বর্গ রয়েছে না, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়া, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন,
প ফ ব ভ ম। এই যে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, পাঁচটাকে বর্গ বলা হয়, পঞ্চম বর্গ বলা হয়। তো এর যে অন্তিম যে বর্ণগুলো দেখতে পাচ্ছি ওয়া, ইয়া, র, ন, ম, এইগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়, মানে এগুলো নাক দ্বারা উচ্চারণ করা হয়। এগুলো অল্প প্রাণ মহাপ্রাণের মধ্যে পড়ে না, এই জন্য এখানে লেখা হয়নি। এগুলো নাসিক্য বর্ণ, এটাও আপনারা মাথায় রেখে দেবেন। তো নাক দ্বারা উয়া, ইয়া, র, ন, ম, এগুলো বলতে গেলে আমাদের নাকটাকে ব্যবহার করতে হয়। কিন্তু অল্প প্রাণ আর মহাপ্রাণের যে ব্যাপারটা আমরা কি দেখব, যে ওই বর্ণটাকে যদি বাদ দেওয়া যায়, নাসিক্য বর্ণকে বাদ দিয়ে দিলে ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ। তো এই যে চারটে চারটে বর্ণ পড়তে পড়তে যাচ্ছি, তো এই চারটে বর্ণের কি হবে, প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, তারপরটা অল্প প্রাণ, তারপরটা মহাপ্রাণ। তো দেখুন এইভাবে ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। তো এইভাবে চ, ছ, জ, ঝ, ট, ঠ। দেখুন ট বলছি অল্প প্রাণ, ঠ, ঠ, ড, ঢ, ত, থ। আমাদের বাঙালিদের অনেক জায়গায় ভুল হয় ত থয়ের জায়গায়। হ্যাঁ, তো এটাকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, দ, ধ, প, ফ, ব, ভ, মানে যেগুলো মহাপ্রাণ সেগুলোকে আমাদের একটু জোর দিয়ে উচ্চারণ করতে হবে, আর অল্প প্রাণেরটা সাধারণভাবে উচ্চারণ করতে হবে। এই হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণের বিষয়। এবং এখানে আপনার নাসিক্য বর্ণকেও কিন্তু পরিচয় পেয়ে গেলেন, যে এছাড়া যে আর কি উয়া ইয়া রয়েছে ম পর্যন্ত, এরা সবাই নাসিক্য বর্ণ। আচ্ছা, এইবার এই জায়গায় যতটা আমি আপনাদেরকে দেখালাম, এখানে কারো যদি বুঝতে অসুবিধা হয় যে বিষয়গুলো, মানে যেটা আমি এই মুহূর্তে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বিষয় বললাম, তিনি হাত ওঠাবেন। বুঝতে পারেননি কিংবা এই বিষয়ে কোনো প্রশ্ন মনে যাচ্ছে, তিনি হাত ওঠাবেন। আচ্ছা, তার মানে আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আচ্ছা চলুন এগোনো যাক। এইবার দেখুন, এই একটা খুব মহত্বপূর্ণ বিষয়, এটা যদি আমরা না জানতে পারি আমাদের উচ্চারণে খুব বড় ধরনের ভুল হয়। তো তো এখানে আমি লিখেছি দেখুন, অনুস্বারের উচ্চারণ। অনুস্বারের উচ্চারণটা কেমন হবে, হঠাৎ করে আপনারা যারা আহ, নূতন আছেন আপনারা ভাববেন অনুস্বারের উচ্চারণ আবার কেমন হবে, যেমন ক এর পাশে যদি থাকে কং, খ এর পাশে থাকলে খং, গ এর পাশে থাকলে গং, এটাই উচ্চারণ, অং উচ্চারণ হবে। কিন্তু যদি এমনই হতো তাহলে কিন্তু আমি এটা এত গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলতাম না। এর উপরে নির্ভর করে আমাদের উচ্চারণ। যখন আমরা উচ্চারণ করব, যখন কোনো বিদ্বান ব্যক্তি শুনবেন, তখন তিনি বুঝতে পারবেন যে ইনি ব্যাকরণ সম্পর্কে কিছু জেনেছেন, কিংবা উচ্চারণ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, সেটা আমাদের উচ্চারণ দেখে তিনি কিন্তু বুঝতে পারবেন, এবং আমাদের সঠিক নিয়মে উচ্চারণ হবে। তো অনুস্বারের উচ্চারণ আমাদের অবশ্যই জানা দরকার। অনুস্বারের উচ্চারণ কেমন হওয়া দরকার, তো অনুস্বার কথার অর্থ হলো অনুগমন করা। ওর নামটাই হয়েছে অনুস্বার এই কারণে, কারণ অনুগমন করে। কার অনুগমন করে না, পরবর্তী যে বর্ণ রয়েছে তাকে অনুগমন করে। মানে অনুস্বর যে বর্ণে থাকবে তার পরবর্তীতে যে বর্ণ থাকবে তাকে অনুগমন করবে। ভালো করে বুঝুন, অনুস্বর যে বর্ণের সঙ্গে জড়িয়ে থাকবে তার পরের বর্ণে যে থাকবে তাকেও অনুগমন করবে, তাকে অনুগমন করে চলবে। এই জন্যে এর নাম হচ্ছে অনুস্বর। এই অনুস্বর সিম্বলটা শুধু এমন উচ্চারণের জন্য নয়, এটা পরবর্তী যে বর্ণ রয়েছে সেই বর্ণকে মেনটেন করে তাকে অনুগমন করে উচ্চারণ বেরোবে। তো সেটা কিভাবে দেখুন, এখানে আমি ক, খ, গ, ঘ, উয়া, এই যে পাঁচটা বর্ণ লিখেছি, তার পাশে দেখুন এই উয়াকে লিখে এখানে হলন্ত দিয়ে এখানে আমি একটা মার্কিং রং দিয়ে মার্কিং করে দিয়েছি, হলুদ রঙের একটা মার্কিং করে দিয়েছি। সেই উয়া লিখে এখানে আবার একটা আমি উয়ার নিচে একটা হলন্ত দিয়ে দিয়েছি। আচ্ছা, চ, ছ, জ, ঝ, ইয়া, তারপরে কি, ইয়াটাকে সাইড করে দিয়ে ওখানে একটা হলন্ত দিয়েছি। এভাবে মূর্ধন্য, দন্ত ন, দন্ত ন, ম, এভাবে দিয়েছি। তো এই ম পর্যন্ত আগে বলে নিই, তারপরে দুটো লাইনে আসি। তো আমরা দেখব যে ব্যঞ্জন বর্ণে পাঁচটা বর্গ রয়েছে, একটা ক বর্গ, চ
চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। তো এখানে 5টা করে বর্ণ আছে, ক খ গ ঘ ঙ, এটা একটা বর্গ বলা হয়। চ ছ জ ঝ ইয়া, এটাও একটা বর্গ। ট ঠ ড ঢ ণ, এটা একটা বর্গ। ত থ দ ধ ন, এটাও একটা বর্গ। প ফ ব ভ ম, এটাও একটা বর্গ। তাহলে এই 5টা বর্গ রয়েছে। তো এই 5টা বর্গের যে অন্তিম বর্ণ রয়েছে সেই বর্ণ কিন্তু আমাদের এখানে কাজে লাগবে অনুস্বরের ক্ষেত্রে। তো এই জন্যে যে 5টা বর্ণের যে শেষের যে বর্ণ রয়েছে ওয়া, ইয়া, ণ, ন, ম, তো এখানে এই বর্ণগুলোকে যদি হলন্ত দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের অনুস্বরের উচ্চারণ আসবে। ব্যবহার কিভাবে করতে হবে আমি আপনাদেরকে আগে বলছি, বিষয়টা আগে দেখে নিন। তো এই হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এইবার আমরা দেখব কি, যে কোনো বর্ণের সঙ্গে যদি অনুস্বর লেগে থাকে তো তাহলে তার পরের বর্ণ কি আছে দেখতে হবে। পরের বর্ণকে দেখে পরের বর্ণ কোন বর্গের আমাদের চিহ্নিত করতে হবে। ভালো করে বুঝুন, অনুস্বর যেখানে থাকবে তার পরের বর্ণ কে আছে তাকে দেখতে হবে। দেখে সেই বর্ণটা কোন বর্গের সেটাকে দেখতে হবে। দেখে সেই বর্গে কোনটা অনুস্বরের উচ্চারণ, অনুস্বর সেই বর্গের কাকে অনুগমন করে। ভালো করে বুঝুন, আমি আরো সরল করে বলছি। প্রথম কথা, অনুস্বর থাকবে যেখানে তার পরের বর্ণ কে আছে সেটাকে দেখতে হবে। দেখে সেই বর্ণটা কোন বর্গে রয়েছে সেই বর্গকে জানতে হবে। আর সেই বর্গে কাকে অনুস্বর অনুগমন করছে তাকে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা কি দেখব, যে ক থেকে এই উয়া পর্যন্ত, ক থেকে উয়া পর্যন্ত এই যে 5টা বর্ণ রয়েছে এই 5টা বর্ণকে ক বর্গ বলা হয়। অর্থাৎ এই 5টা বর্ণের মধ্যে কোনো বর্ণ যদি অনুস্বরের পরে থাকে তো তাহলে সেই অনুস্বরটা উয়াকে যদি হলন্ত দিয়ে উচ্চারণ করা হয়, উয়া উয়া, ঠিক এই ধরনের যেন উচ্চারণ আমরা করি অনুস্বরটাকে, উয়াকে অর্ধেক করে উয়া, এই টাইপের। আচ্ছা, যদি চ থেকে ইয়া পর্যন্ত কোনো বর্ণ অনুস্বরের পরে অবস্থান করে সেক্ষেত্রে সেই অনুস্বরটাকে আমরা ইয়া এভাবে উচ্চারণ করব, মানে ইয়াটাকে অর্ধেক করে ইয়া এভাবে। আচ্ছা, ট থেকে মূর্ধা ন পর্যন্ত কোনো বর্ণ যদি অনুস্বরের পরে অবস্থান করে তো তাহলে সেই অনুস্বরকে আমরা মূর্ধা নয়ের উচ্চারণ করব। ত থেকে দন্ত ন পর্যন্ত কোনো বর্ণ যদি অনুস্বরের পরে অবস্থান করে তাহলে আমরা সেই অনুস্বরকে ন এভাবে উচ্চারণ করব। প থেকে ম পর্যন্ত যদি কোনো বর্ণ অনুস্বরের পরে অবস্থান করে আমরা তাহলে মকে হলন্ত দিয়ে উচ্চারণ করব, ম এভাবে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ দেখি। এই দেখুন, বাম দিকে আমি উদাহরণ দিয়েছি। এই দেখুন, অ অনুস্বর ক আছে। তো অ অনুস্বর ক, এই অনুস্বরকে দেখুন আমরা পাশে লিখেছি কি অ উমায় কয় লিখেছি। তো এই অনুস্বরটা উমা হয়ে গেছে এই কারণে, কেননা ওটা তারপরে অনুস্বরের পরে ক ছিল, মানে ক বর্গের ক রয়েছে, এই জন্য কিন্তু অনুস্বর উমা উচ্চারণ হয়ে অ উমায় কয় হয়ে গেছে অঙ্ক। ঠিক এভাবে দেখুন সংখ্যা, অনুস্বরের পরে কি রয়েছে খ আছে, খ থাকার কারণে ওটা ক বর্গের থেকে আসছে খ, তো ক বর্গে উয়া উচ্চারণ হবে, এই জন্য অনুস্বরটা উয়া উচ্চারণ চলে এসেছে। সংখ্যা, গঙ্গা, অনুস্বরের পরে গ রয়েছে, তো গ ক বর্গ থেকে আসছে, তো এই জন্য ক বর্গের উয়াকে আমরা নিয়ে নিয়েছি, তাহলে গঙ্গা হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন চ অনুস্বর চ ল, চঞ্চল, চঞ্চল, তো এই যে অনুস্বরটা আমরা ইয়া উচ্চারণ করছি চঞ্চল। কেন? কেননা এই অনুস্বরের পরে চ আছে, অর্থাৎ চ বর্গ থেকে এসছে অনুস্বরের পরের বর্ণ, তো এই জন্য ওখানে ইয়াটাকে এই অনুস্বরে উচ্চারণ করতে হবে, তাহলে কি হবে চঞ্চল। আচ্ছা, তারপরে দেখুন ক অনুস্বর ঠ, কণ্ঠ, তো এটা উচ্চারণ করার সময় আমরা কণ্ঠ উচ্চারণ করি। কেন? কেননা অনুস্বরের পর ঠ রয়েছে, ঠ হচ্ছে ট বর্গের থেকে এসছে,
ট বর্গের থেকে আসলে কি হবে, মূর্ধা ন এর উচ্চারণ করতে হবে। তো অনুস্বরটা ওই জন্য পরিবর্তন হয়ে মূর্ধা ন হয়ে গেছে। দেখুন কণ্ঠ, এভাবে কণ্টক, দেখুন মূর্ধন্য নয় ট হয়ে গেছে কণ্টক। কেন? কেননা ওটা ট বর্গ থেকে এসছে। এভাবে দেখুন দন্ত, বন্ধ, কম্পন, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো কোন বর্গ থেকে এসছে, সেই বর্গে অনুস্বরের উচ্চারণ কোন বর্ণ হবে সেটাকে লক্ষ্য করেই কিন্তু এই উচ্চারণগুলো বেরিয়ে আসে। এইবার এখানে একটা সমস্যার বিষয় হচ্ছে এই যে দেখুন, এটা তো 5টা বর্গ হয়ে গেল, 5টা বর্গের পরে বাকি রয়েছে ইয়া, অন্তঃস্থ ইয়া। তো অন্তঃস্থ ইয় যদি অনুস্বরের পরে অবস্থান করে, সেখানে অন্তঃস্থ ইয়কেই হলন্ত দিয়ে উচ্চারণ করতে হবে। যেখানেই দেখবেন যে অনুস্বরের পরে অন্তঃস্থ রয়েছে, সাথে সাথে সেই সেই অনুস্বরটা অন্তঃস্থয়ের অর্ধেক ই ই ই এভাবে উচ্চারণ হবে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে র, ল, অ, স, 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 হ। এইগুলো যদি থাকে তো তাহলে সরাসরি এভাবে উচ্চারণ হবে। কেমন? যেমন যদি সিংহ থাকে, তো সিংহ হ রয়েছে অনুস্বরের পরে, হ থাকার কারণে এটা উচ্চারণ হবে সিং, সিংহ। আবার যদি স থাকে তালু স, তাহলে কি বংশ, এখানে সরাসরি আমরা উচ্চারণ করছি। তো এইভাবে বংশ, কংস, সিংহ এভাবে চলে আসবে। তো আমরা কি বুঝলাম যে র, ল, ব, স, 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 হ এগুলো থাকলে অনুস্বরের উচ্চারণ সরাসরি করব। অন্তঃস্থ যদি থাকে তো অন্তঃস্থিয়েরই উচ্চারণ করব হলন্ত লাগিয়ে অনুস্বরটাকে। তো এই হচ্ছে অনুস্বরের রহস্য। আরো এর থেকে গম্ভীর রহস্য আছে অনুস্বরের, সে বিষয়ে এখন আপনাদের না জানলে হবে। এইটুকু জানলে আপনাদের গীতা পাঠে আপনাদের সহযোগ চলে আসবে। আর এর থেকে যে বেশি ডিপনেস ব্যাপার রয়েছে ওগুলো বেদ পাঠের ক্ষেত্রে কাজে লাগে। তো আপনারা গীতা পাঠের ক্ষেত্রে এই পর্যন্ত আপনাদের জন্য খুব কাজে দেবে। তো আপনারা বলুন, আপনাদের মধ্যে কেউ এই অনুস্বরের যে বিষয়টা আমি বললাম, আপনাদের কারো বুঝতে কি অসুবিধা হয়েছে? যার অসুবিধা হয়েছে হাত দেখাবেন। কারো যদি অনুস্বর বুঝতে অসুবিধা হয় তিনি হাতের সিম্বল দেবেন। আচ্ছা, সাবিত্রীজি বলুন। হ্যাঁ, আপনার মাইক তো অফ রয়েছে। হ্যাঁ, নমস্তে আচ্ছা, একদম সরলভাবে বোঝার চেষ্টা করুন। অনুস্বর থাকা মানে অনুস্বর একটা সংকেত করে যে ওখানে কাউকে একটা অনুগমন করে উচ্চারণ করতে হবে। অনুস্বর হচ্ছে অনুগমন করে, মানে কাকে অনুগমন করছে না, পরবর্তী যে বর্ণ রয়েছে। যেমন দেখুন সিংহ, অঙ্ক। তো এইরকম যেখানে অনুস্বর দেখবেন, যদি এমন ক্ষেত্র মনে করেন এসে দাঁড়িয়েছে যে কোনো জায়গায় অনুস্বর আছে, তো সেটা একটা শব্দ শেষ হয়ে গেছে, আবার পরে একটা শব্দ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রেও এই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ যতক্ষণ না বিরাম চিহ্ন আসবে, আমি একটা উদাহরণ দিই দাঁড়ান। অনুস্বর, হ্যাঁ এই দেখুন এখানে অনুস্বর এসছে, এই ধয় বয়ের পরে অনুস্বর আছে, তাই না? তো এটা তো একটা, প্রথমে একটা শব্দ হলো, দ্বিতীয় আর একটা শব্দ হলো। তো তাহলে এই অনুস্বরে কি আমরা কি করব? তো অনুস্বর থাকলে আমাদের লক্ষ্য করতে হবে যে চরণ বা যে লাইন আমরা দেখতে পাচ্ছি, যে পদ দেখতে পাচ্ছি, সেই পদ যতক্ষণ না বিরাম চিহ্ন নিয়েছে, বিরাম চিহ্ন না নেওয়ার আগে পর্যন্ত সে শব্দের মধ্যে থাকুক আর শব্দের শেষে থাকুক, তারপরে কোন বর্ণ রয়েছে, যে পরের শব্দে কোন বর্ণ রয়েছে সেটা দেখতে হবে। কিংবা শব্দের যদি মধ্যবর্তী স্থানে থাকে, সেক্ষেত্রেও দেখতে হবে যে অনুস্বরের পরবর্তী যে বর্ণ রয়েছে সেই বর্ণ কোন বর্গের রয়েছে। তো আমরা 5টা বর্গকে চিহ্নিত করেছি। ক বর্গ, ক, খ, গ, ঘ, ঙ।
এভাবে 5টা বর্ণ রয়েছে প ফ ব ভ ম পর্যন্ত। তো এই বর্ণের মানে এই যে বর্গ রয়েছে এই বর্গের কোনো একটা বর্ণ যদি ওখানে থাকে, যেমন দেখুন এখানে অনুস্বরের পরে প রয়েছে, তাই না? তো প মানে এটা প বর্গ থেকে এসছে, প বর্গ থেকে এসছে মানে এই অনুস্বরটার উচ্চারণ হওয়া দরকার কি প ফ ব ভ ম, তারপরে ম এর হলন্ত লাগিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে কি উচ্চারণ হবে? আধাস চোর ধ্যম, এই অনুস্বরটা কিন্তু ম এর উচ্চারণ হয়ে গেল ধম। তো এইভাবে আমাদের লক্ষ্য করতে হবে যে অনুস্বর যেখানে আছে তার পরবর্তী বর্ণ কি রয়েছে। তো ওই 5টা বর্গকে আপনাদের মুখস্থ করে নিতে হবে, নিয়ে ওই 5টা বর্গের কোনো যদি থাকে তা সেই বর্গের অন্তিম বর্ণকে উচ্চারণ করতে হবে হলন্ত লাগিয়ে, এই একটা হলো। আর অন্তঃস্থ যদি থাকে অনুস্বরের পরে, যেমন পয়ের জায়গায় যদি অন্তঃস্থ থাকতো তো তাহলে অন্তঃস্থেরই উচ্চারণ হলন্ত লাগিয়ে অনুস্বরে করতে হতো। আর বাকি থাকছে যেগুলো কি র ল ব শ স স আর হ, এগুলো যদি থাকে সরাসরি উচ্চারণ হবে ধং, এভাবে উচ্চারণ হবে ধং কং বং টং, এভাবে উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন সাবিত্রীজি? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আর কারো বুঝতে অসুবিধা আছে, কারো সংশয় আছে এই বিষয়ে? তিনি হাত চিহ্ন। আচ্ছা, রনিজি, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, যদি একেবারে শেষে থাকে তাই তো? একেবারে শেষে আমাদের ষোলোকে আমরা এগুলো দেখতে পাই না, ষোলোকে এগুলো ঠিক দেখা যায় না, বুঝতে পেরেছেন? একেবারে শেষে গিয়ে অনুস্বর শব্দ ব্যবহার হয় না। ঠিক আছে, যদি আপনাদের সামনে কোনো সময় এরকম কোনো শ্লোক কিংবা মন্ত্র পড়ে যে যেখানে একেবারে অন্তিমে অনুস্বর আছে, তো তাহলে আমাকে পাঠাবেন, সেটার কি সমাধান রয়েছে আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু সাধারণভাবে অনুস্বর শেষে আমরা দেখতে পাই না। সংস্কৃতের ক্ষেত্রে, হিন্দির ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক আছে, হিন্দির ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বাংলার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাই না। এবার যদি আপনাদের কোনো জায়গায় লক্ষ্য পড়ে আমাকে পাঠাবেন, সে বিষয়ে কি বিচার রয়েছে আমি সেটাকে দেখে নেব, ঠিক আছে? ধন্যবাদ রনিজি। আচ্ছা, আর আর কারো এই বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আর একটা মহত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বাঙালিদের প্রচন্ড পরিমাণে সমস্যা, সেইটা হচ্ছে এই শয়ের উচ্চারণ। খুব ডেঞ্জার ভাবে আপনারা কিন্তু এটা লক্ষ্য করবেন, এই উচ্চারণ কিন্তু বাঙালিদের মুখে সেটিং হতেই চায় না। তো সেইটা আমি আপনাদেরকে এখন কষ্ট করাবো, পরিশ্রম করাবো, করিয়ে এইটা আপনাদেরকে এখন সেটিং করাবো মুখে। এর জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে, আমিও আপনাদের সঙ্গে পরিশ্রম করবো, এটা আপনাদের সেটিং করতে হবে, আজকেই সেটিং করতে হবে। এটা আপনাদের মনে একেবারে জোর নিয়ে নিন যে 3টে শয়ের সমাধান আজকেই করে নেবো, যেন ভবিষ্যতে আর কোনোদিন 3টে সমাধান ডিস্টার্ব না করে, ঠিক আছে? তো 3টে যে স রয়েছে এই শয়ের 3টে শয়ের উচ্চারণ আমরা কিভাবে করব? আচ্ছা, একটা হচ্ছে আমরা বলি তালব্য স, একটা মূর্ধন্য স। আচ্ছা, একটা মূর্ধন্য স, কেউ আবার আমরা বলি পেট কাটা মূর্ধন্য স বলি অনেকে, কারণ পেটটা কাটা আছে তো। আরেকটা কি দন্ত স। তো এই শুদ্ধভাবে যদি বলি তো তালু স বা তালুবাস স, মূর্ধা স, আর হচ্ছে দন্ত স। তো এই নামগুলোতেই আমাদেরকে সমাধান কিন্তু নামের মধ্যে রয়েছে। একটা হচ্ছে তালু, তালু দ্বারা উচ্চারণ করা স, যার ডিজাইন হচ্ছে এই উপরেরটা, দেখুন জুম করে নিই। প্রথম যে স দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে তালু দ্বারা উচ্চারণ করা হয়, এই জন্য এটাকে তালু স বলা হয়। আচ্ছা, তালু কোথায় আছে আমাদের মুখে, এটা আমাদের জানা দরকার, না হলে আমাদের উচ্চারণ তো বেরোবে না। তো তালুর উচ্চারণ আমাদের এই যে মুখের ভিতরে এই যে দুটো চোয়াল রয়েছে না, এই এখান থেকে উচ্চারণটা বেরোয়। কিভাবে? না, আপনারা চ এর উচ্চারণ করুন, চ, ছ, জ, ঝ, এই যখন উচ্চারণটা করছে চ, ছ, জ, ঝ,
ঠিক যে স্থান থেকে এই আওয়াজটা আসছে সেই স্থানটাকে আপনারা একটু ধ্যানপূর্বক লক্ষ্য করুন যে চ বলার সময় আওয়াজটা কোথা থেকে আসছে ধাক্কাকে, চ, ছ, জ, ঝ, ঠিক একেবারে ওইভাবেই শকে উচ্চারণ করুন। আচ্ছা, ইন্দ্রজি কিছু বলতে চাইছেন, বলুন ইন্দ্রজি। ইন্দ্রজি, আপনার হাতে সিগন্যাল এসেছে, আপনি কিছু বলতে চাইছেন? ইন্দ্রজি, আপনার তো মাইক অফ রয়েছে। আচ্ছা, তো প্রথম যে স আপনারা দেখতে পাচ্ছেন তালু স, সেই তালু স এর উচ্চারণ করতে গেলে আমাদের ধ্যান দিতে হবে কোথায়? একদম মনোসংযোগ করবেন এমন ভাবে যে চ এর উচ্চারণটা করার সময় আমাদের কি হচ্ছে, চ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ। এইটাকে বারবার কয়েকবার বলুন নিজে নিজে, বললে আপনারা জায়গাটা খুঁজে পাবেন যে কোন জায়গা থেকে আওয়াজটা আসছে। ঠিক সেই জায়গা থেকে স বলে দেখুন এই তালু স এর উচ্চারণ বেরিয়ে আসবে, দেখুন চ, ছ, জ, ঝ, স, চ, ছ, জ, ঝ, স। তো আপনাদেরকে কিভাবে সেটিং করতে হবে মুখে এই তিনটে শকে, ঠিক এইভাবে আমি ঠিক যেমন ভাবে পড়ছি কমপক্ষে 50 বার করে আপনারা এটা পড়বেন রানিং এ, যে চ, ছ, জ, ঝ, স। ঠিক চ, ছ, জ, ঝ বললেন না, ঠিক যেখান থেকে বেরোলো শকে ওখানেই সেটিং করে দিন। ঠিক এইভাবে যখন 50 বার আপনারা কন্টিনিউয়াস করবেন, তো তখন দেখবেন আপনাদের মুখে এটা সেটিং হয়ে যাবে। 50 বারে যদি যার না হবে না, 100 বার করবেন। মানে সেটিং করতে গেলে আপনাদেরকে একবার রানিং এমন 50 বার, 100 বার, 150 বার কন্টিনিউ মুখে বলবেন, আর লক্ষ্য করতে থাকবেন যে ওখান থেকে শটাকে আমরা নিতে পারছি কিনা। যখনই নিতে পারবেন তখনই আপনার মুখে সেটিং হয়ে যাবে সারা জীবনের জন্য। এর জন্য আর পরবর্তীতে আর খাটনি হবে না, একবারই আপনাদের খাটাখাটনি করতে হবে। তাহলে কি করতে হবে? চ, ছ, জ, ঝ, স, চ, ছ, জ, ঝ, স। আমরা বাঙালিরা বেশিরভাগ দেখি যেখানে তালু স রয়েছে সেখানে আমরা দন্ত স এর উচ্চারণ করে দিই, আবার দন্ত স এর জায়গায় তালু স উচ্চারণ করে দিই। তো এই ভুলটা কিন্তু আমাদের আর হবে না যদি আমরা মুখে এটা সেটিং করে নিতে পারি। তো তালু থেকে যেটা উচ্চারণ হচ্ছে চ, ছ, জ, ঝ, স, এভাবে কন্টিনিউয়াস বলতে থাকবেন, বলতে 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 যখন সেটিং হয়ে যাবে তখন গিয়ে থামবেন। আচ্ছা, এটা হলো। আচ্ছা, মূর্ধা স। মূর্ধা স এ কি করবেন? মূর্ধা স এ গিয়ে মূর্ধা বর্ণ কি আছে ব্যঞ্জন বর্ণে? রয়েছে ট, ঠ, ড, ঢ। মূর্ধা কেন বলা হয়েছে? দেখুন, ট, এই ট যখন আমরা বলছি দেখুন আমাদের জিভটা গিয়ে উপরে উপরে গিয়ে একবার করে ধাক্কা খাচ্ছে, উপরে গিয়ে একটা টক্কর খাচ্ছে। ট, দেখুন উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে। ট আপনারা বলুন, মাইক অফ করে প্র্যাকটিস করুন। ট বললে দেখুন জিভটা গিয়ে উপরে গিয়ে একটা ধাক্কা খাচ্ছে। ট, কি সাবিত্রীজি, তাই না? হ্যাঁ। তো উপরে গিয়ে ট বললেই একটা ধাক্কা খাচ্ছে, ঠ বললেও গিয়ে ধাক্কা খাচ্ছে, ড বললেও ধাক্কা খাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস, এখানে এই মূর্ধা স শিখতে গিয়ে আপনাদের নটাও শিখতে হবে, কারণ নতেও আমাদের বাঙালিদের সমস্যা আছে। আমরা তো এমনি মূর্ধা ন আর দন্তার নয় উচ্চারণ একই করে ফেলি, যেখানে দুটো ন থাকে আমরা একই উচ্চারণ করে ফেলছি। তো এই নটাকেও কিন্তু আমাদের ট, ঠ, ড এর সঙ্গে সেটিং করতে হবে। তো এই এই যে মূর্ধা স এবং মূর্ধা ন এই দুটোকেই আমাদের মুখে সেটিং করতে হবে ট, ঠ, ড কে লক্ষ্য করে। ট, ঠ, ড, ঢ, ন। এই মূর্ধা ন কে উচ্চারণ করার সময় যেন জিভটা গিয়ে উপরে যেন ট, ঠ এর মতো গিয়ে ধাক্কা খায়, তখনই যে আমরা নয়ের উচ্চারণ করব তখন র, র এমন উচ্চারণ বেরোবে। ন, আমরা নয় বলছি কিন্তু জিভটা গিয়ে উপরে ধাক্কা খাওয়ার কারণে উচ্চারণটা এমন বেরোচ্ছে, আওয়াজটা এমন আসছে র, র, র। ট, ঠ, ড, ঢ, 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 র। তো এইভাবে মুখে সেটিং করবেন। এটাও এই মূর্ধা ন সেটিং করতে অনেক সময় লাগে। তো 100 বার হোক, 200 বার হোক, 500 বার হোক কিংবা 50 বার হোক, আপনারা প্র্যাকটিস করে মুখে সেটিং করবেন, কারণ এটা খুব প্রয়োজন রয়েছে শ্লোকের উচ্চারণের সময় কিংবা মন্ত্র উচ্চারণের সময়। তো
ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ, এভাবে উচ্চারণ করতে থাকবেন। আচ্ছা, ছটাকেও ঠিকভাবে করবেন। ট ঠ ড ঢ স, ট ঠ ড ঢ স, ট ঠ ড ঢ স, ট ঠ ড ঢ স। তো দেখুন উপরের যে শটা আমরা প্রথমে করলাম ওটা কি হলো স, আর এটা কি হলো স, 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 মানে জিভটা গিয়ে ঠেকে স এর উচ্চারণ, স, 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 স। উপরে ছিল কি স, 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 স। দেখুন দেখুন উচ্চারণ কিন্তু পার্থক্য হয়ে গেল। আচ্ছা, তো তাহলে এই মূর্ধার উচ্চারণে আপনাদের দুটো পরিশ্রম আছে, একটা মূর্ধার ন, একটা মূর্ধার স, স। আচ্ছা, এবার আপনাদেরকে জানতে হবে কি দন্ত স। দন্ত স এর উচ্চারণ বেশিরভাগ তালব্য যে স আছে এর উচ্চারণ হয়ে যায়, মূর্ধা স এর উচ্চারণও হয়ে যায়, দন্ত স এ গিয়ে উচ্চারণ কিন্তু হতে চায় না বেশিরভাগ মানুষের। তো এর জন্য আপনাদেরকে খুব পরিশ্রম করতে হবে। কি এখানে অনেকে এভাবে আপনাদেরকে শেখায় যে এখানে যেমন আমরা ছ বলি, ছয়ের মতো করে বলো, কিন্তু এটা একটা ভুল। কেননা ছ তো আমরা তালু দিয়ে বলি, তো ছয়ের মতো যদি বলতে যাই তো আমরা তালু থেকে বেরিয়ে যাবে, তালু থেকে যদি বেরিয়ে যায় তো আমাদের দন্ত স্বয়ের উচ্চারণ আসবে না। তো আমাদেরকে মুখে সেটিং করতে হবে, যেভাবে আমি বলছি যে 20-50 বার 100 বার কন্টিনিউ বলতে বলতে সেটিং করে নিন, ঠিক এইভাবে যেমন ত এর উচ্চারণ করি কিভাবে ত, থ, দ, ধ। আচ্ছা, এই ত, থ, দ, ধ বলার সময় দেখুন আমাদের দাঁতটা প্রথমে চেপে যায়, জিভটা গিয়ে দাঁতে গিয়ে ঠেকে, ঠেকার পরে আমরা উচ্চারণটা করি আর মুখটা খুলে যায়। ত, থ, জিভটা গিয়ে দাঁতে ঠেকছে, তারপরে উচ্চারণ করছি, মুখটা হা হচ্ছে, ত, থ, দ, ধ। ঠিক এইভাবে দন্ত স এর উচ্চারণ করতে হবে। দন্ত স বলছি কিন্তু উচ্চারণটা কি হবে স, ত, স, ত, স, ত, থ, দ, ধ, স। ঠিক মানে স বলার সময় জিভটা যেন দাঁতে গিয়ে ঠেকে, তারপরে সাউন্ডটা বের করার সময় যেন দাঁতটা খোলা হয়, স, 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 এভাবে যেন উচ্চারণটা হয় স, স, স। এই উচ্চারণটা আপনাদের কিন্তু খুব কষ্ট করে মুখে সেটিং করতে হবে, যেন ছয়ের মতো উচ্চারণ করবেন না, অনেক বড় ভুল হয়ে যাবে। ত এর মতো, থ এর মতো, দ এর মতো এবং ধ এর মতো উচ্চারণ করতে হবে। জিভটা গিয়ে দাঁতে গিয়ে ঠেকবে, চেপে ধরে তারপরে হা করতে হবে উচ্চারণ, মানে করতে করতে স, স, স। তাহলে প্রথম কি ছিল স, তারপরে স, তারপরে স, 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 স। এইভাবে মুখে একেবারে পুরো পারফেক্ট ভাবে সেটিং যতক্ষণ আপনারা হবে না, আপনারা চেষ্টা করবেন, সেটিং হয়ে গেলে কিন্তু আপনারা সংস্কৃতম উচ্চারণ করতে পারবেন। আর সঙ্গে মূর্ধা নয়ের উচ্চারণটা র, র, এভাবে উচ্চারণ করবেন ট, ঠ, ড এর মতো করে। তো তো তাহলে আমরা আজকে কি কি শিখলাম আসুন একবার দেখে নিই। অল্প প্রাণ এবং মহাপ্রাণ, অনুস্বর কিভাবে উচ্চারণ করতে হয়, অনুস্বরের উচ্চারণ কেমন হবে। আচ্ছা, তারপরে স্বয়ের উচ্চারণ, স্বয়ের উচ্চারণ কিভাবে করতে হয় আমরা কিন্তু দেখলাম। আচ্ছা, এইবার আরেকটা আপনাদেরকে দেখাবো, এই যে অন্তঃস্থ অয়ের উচ্চারণ কিভাবে করতে হয়, এটা একটা মহত্বপূর্ণ বিষয়। তো এইটা দেখানোর সময় আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই। হ্যাঁ, সংস্কৃত শ্লোক কিংবা মন্ত্র উচ্চারণ, মানে সংস্কৃত উচ্চারণের সময়, সংস্কৃত পড়ার সময় এখানে অন্ত জ বলে কোনো বর্ণ নেই, এটা আপনাদের মাথাতে একদম পুরোপুরি সেটিং করে নিন। আমাদের বাংলাতে যখন আমরা পড়বো আমরা অন্তর্জকে দেখতে পাবো, হ্যাঁ, কিন্তু আপনাদের মাথায় এটা একেবারে ফিট করে নেওয়া দরকার যে অন্তর্জ বলে কোনো বর্ণ সংস্কৃততে নেই।
আছে কেবল অন্তঃস্থিয়, যেটা আমরা অন্তঃস্থিয় বলি, এইটা রয়েছে। অন্তর্জ বলে কোনো বর্ণ নেই, একদম মাথা থেকে এটা ডিলিট করে দেবেন যখন সংস্কৃতম পড়বেন। তাহলে যেখানে যেখানে অন্তর্জ রয়েছে সেখানে একটা করে বিন্দি চিহ্ন লাগিয়ে দেবেন পেন দিয়ে। মানে বাংলা যখন বাংলাতে শ্লোক যখন পড়বেন, যখন হিন্দিতে পড়বেন কোনো সমস্যা নেই, কিংবা যখন সংস্কৃততে পড়বেন সমস্যা নেই, যখন বাংলা বই দেখে পড়বেন যেখানে যেখানে আপনাদের সামনে অন্তর্জ দেখবেন সাথে সাথে তলায় একটা বিন্দি দিয়ে অন্তঃস্থ করে দেন, ভাবনা চিন্তা না করে, এটাই নিয়ম। তখনই আপনার উচ্চারণ ঠিক আসবে। তো সেই অন্তঃস্থকে আমরা উচ্চারণ তো মানে অন্তঃস্থকে তো আমরা বানিয়ে নিলাম অন্তর্জকে, তো উচ্চারণটা আমরা ক্লিয়ার কাট কিভাবে করবো, এই উচ্চারণটা কিভাবে হবে? তো দেখুন, এই অন্তঃস্থ যেটা আমরা বলছি, তো এর উচ্চারণটা দুটো বর্ণের সংযোগে হচ্ছে। কোন কোন বর্ণ? না, হস্য ই এবং অ। তাহলে ই এর উচ্চারণ কি? ই। আর অ এর উচ্চারণ অ। যদি একসঙ্গে যুক্ত করে দেই কি হবে? ইয়া, তাই না? ইয়া। দেখুন উচ্চারণ চলে এলো, কিন্তু অন্তঃস্থের উচ্চারণ হচ্ছে ইয়, মানে ইর সঙ্গে অ যোগ হলে ইয় হয়ে গেল। এইবার যখন দেখবেন অন্তঃস্থের পাশে আকার চিহ্ন রয়েছে, অন্তঃস্থের পাশে আকার চিহ্ন থাকা মানে, তো তাহলে ওই ইর সঙ্গে প্রথম ইর সঙ্গে অ উচ্চারণ না করে আ উচ্চারণ করে দেন, ইয়া। আচ্ছা, যদি অন্তঃস্থয়ে হস্যিকার থাকে, হর্ষইকার থাকে, তো তাহলে কি ওই যে স্বরবর্ণের চিহ্ন থাকলো সেই স্বরবর্ণের বর্ণটাকে উচ্চারণ করে দিন, ই ই, ই ই হয়ে গেল। আচ্ছা, যদি দীর্ঘিকার থাকে তো দীর্ঘইকারের উচ্চারণ করলেন ই ই। হস্যকার থাকলে ইউ, দীর্ঘকার থাকলে, আহা এখানে ভুল হয়েছে, দাঁড়ান, ইয়ে, এটা ওদিকে যাবে। হ্যাঁ, যদি উকার থাকে ইউ হবে। এখানে টাইপিং এর মিস্টেক হয়েছে, দেখুন এখানে এ হয়ে গেছে, এটা এ হবে না, এটা হচ্ছে উ হবে, দীর্ঘ উ, দীর্ঘ হবে। আমি আপনাদেরকে পেজে যখন পাঠাবো, যখন গ্রুপে, তখন ঠিক করে পাঠিয়ে দেবো। তো এটা উ হবে। তো তাহলে যে স্বরবর্ণের যে চিহ্নটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে লাগছে সেইটাকে উচ্চারণ করুন, সামনে ই রেখে দিন। তো তাহলে দেখবেন অন্তঃস্থ আকার থাকুক হস্যিকার থাকুক আপনাদের উচ্চারণ বেরিয়ে আসবে। আচ্ছা, যদি রিকার থাকে ইরি, যদি ডবল রিকার থাকে ইরি, যদি একার থাকে ইয়ে, যদি ঐকার থাকে ইয়ই, যদি ওকার থাকে ইয়ো, যদি ঔকার থাকে ইয়ৌ, যদি যদি মানে অনুস্বর থাকে ইয়ং, ইয়ং, যদি বিসর্গ থাকে ই আহা, ই আহা, উচ্চারণ চলে গেল। তো এই হচ্ছে অন্তঃস্থয়ের উচ্চারণের রহস্য। আচ্ছা, এই এই এখানে বুঝতে কারো যদি অসুবিধা হয় তিনি হাত দেখাবেন, কিংবা আজকের যে পুরো কক্ষাটা এতক্ষণ পর্যন্ত যতটা হলো এর মধ্যে কারোর কোনো যদি সংশয় থাকে তিনি হাত উঠাবেন। হ্যাঁ, ইন্দ্রজি বলুন। হ্যাঁ, 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 হ্যাঁ। না না, এখানে তো ওই প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি বললাম এই যে এই দীর্ঘকার আছে না, এটা হচ্ছে দীর্ঘ উ হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমি যখন আপনাদেরকে গ্রুপে পাঠাবো এটাকে ঠিক করে পাঠিয়ে দেবো, এই জায়গাটায় মিস্টেক হয়েছে, ওইটাই বললাম আমি, বুঝতে পেরেছেন? বাকি সব ঠিক আছে। এই আসলে আমি এইগুলোকে যখন রেডি করি না তখন দুটো একটা মিস্টেক হয়ে যায়, এর আগের ক্লাসেও হয়েছে, আমি ওই জন্য আপনাদেরকে বলে দিই, কারণ রানিং যখন আমি কাজটা করতে থাকি দুই এক জায়গায় মিস্টেক হয়ে যায়, কিন্তু আমি সেটা আপনাদের ক্লাসের সময় বলে দিই, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারোর কোনো সন্দেহ আছে? দেখুন আজকের যে বিষয় আপনারা জানলেন, অল্প প্রাণ এবং মহাপ্রাণ, অনুস্বরের ব্যবহার, আচ্ছা, তিনটে স্বয়ের উচ্চারণ, আর এই যে অন্তঃস্থয়ে
উচ্চারণ। তো এইগুলো হচ্ছে আজকের আপনারা জানলেন। তো এই বিষয়ে কারোর কোনো সংশয় রয়েছে, কোনো প্রশ্ন আছে, তিনি হাত ওঠাবেন। আচ্ছা, তার মানে আপনারা সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এর আগে আমরা দেখেছি কি ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ, হ্রস্ব দীর্ঘ ছন্দে এবং সাধারণে, এইগুলো আমরা কিন্তু দেখেছি। এবার আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে আজকের যে পাঠ আপনারা পড়লেন, অল্প প্রাণ মহাপ্রাণ, অনুস্বার, স এবং ইয়, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? তো এই হোমওয়ার্ক আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। আর বিশেষ করে এই 3টে শকে মুখে সেটিং করবেন, খুব সুন্দর করে মুখে সেটিং করবেন। তো কালকে আমি এর উপরে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। পরবর্তী বিষয় পরবর্তী ক্লাসে আমরা আসব। চলুন আজ আমরা এখানে বিরাম নেব। বিরাম নেওয়ার পূর্বে রাত্রিকালীন যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র আমাদের বোন পাঠ করবেন, বিদ্যাজি। এক মিনিট। হ্যাঁ, তো বোন যখন মন্ত্র পাঠ করে শেষ করবেন 3বার শান্তি বলবেন, ওম বলে যেভাবে শান্তি বলা হয়। তারপরে সকলেই মাইক অন করে সর্বেভ্য নমঃ, সকলকে সাদর নমস্তে, শুভরাত্রি বলে তারপরে আপনারা লেফট করবেন। হ্যাঁ বল। दूरंगमं ज्योतिषं ज्योतिरेगन् तन्मे मनः शिव संकल्पमस्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। सर्वेभ्यो नमः, সকলকে সাদর নমস্তে, শুভরাত্রি।